ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা, হামলা পাল্টা হামলা অব্যাহত, বাড়ছে প্রাণহানি। রক্তের বদলা নেয়ার প্রতিজ্ঞা শাহবাজ শরীফের। আজ সর্বদলীয় বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। এখন আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। গ্যাস সংকটে চরম ভোগান্তি, জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে গাড়ির সারি। সরবরাহ কম, দাবি তিতাসের। নতুন করে অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে বললেন জামায়াতের আমির। এটিএম আজহার মুক্ত হয়ে দলের নেতৃত্বে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ। রবির আলোয় উদ্ভাসিত 25 বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। গভীর আবেগে লেখা বিশ্বকবির চিঠি এখনো পথ দেখায় পাঠকদের। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করায় নিজ সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। দুপক্ষের হামলা পাল্টা হামলার পর ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে, আহত 57 জন। মুজাফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুরদিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপিআর এর দাবি 5টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এরই মধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই আগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। সীমান্তে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানের সেনারা অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। গুজশতা রাত ভারত নে জারিয়াত করকে ভারত একটি কাপুরুষ শত্রু, যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। ভারতকে সতর্ক করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাস্তব এবং অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারতের ভেতরে বর্তমানে গভীর রাজনৈতিক সংকট চলছে, আর সেই সংকট থেকে দৃষ্টি সরাতে তারা সীমান্তে আগ্রাসন শুরু করেছে। দুপক্ষের হামলা পাল্টা হামলার পর ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। তবে দুই পক্ষের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি তিনি। এদিকে ভারতের হামলার প্রতিবাদে র্যালি হয়েছে ইসলামাবাদ ও করাচিতে। বুধবার রাস্তায় নামেন হাজারো মানুষ, সংহতি জানান পাকিস্তান সেনাবাহিনীর প্রতি। ভারত নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে বলে দাবি তাদের। চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। একই দিন ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকও আহ্বান করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান দুই পক্ষকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের। চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার ইচ্ছা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জুলাই গণহত্যার বিচার না হলে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাদ ফজর রাজধানীর আজিমপুর কবরস্থানে সদ্য প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। জানান, দেশের মানুষ এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান জানান, আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হলেও আজীবন সত্যের পক্ষে লড়াই করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ, এবং তিনি অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। সকালের সময় আরও থাকছে। হজ যাত্রায় মক্কা মদিনায় পৌঁছেছেন 34,000 মুসল্লি। আগে থেকেই প্রস্তুতি থাকায় ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি। সৌদি নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে আইন সংস্কার চায় হাব। তীব্র গ্যাস সংকটে জ্বলছে না চুলা, কঠিন হয়ে পড়েছে রান্নাবান্না। রাজধানীর কোনো কোনো এলাকায় প্রায় 1.5 বছর ধরে গ্যাস নেই, অথচ প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। এ নিয়ে ক্ষোভের শেষ নেই গ্রাহকদের। সীমাবদ্ধতা স্বীকার করে তিতাসের পরামর্শ, যেসব বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস থাকছে না সেসব গ্রাহকদের সংযোগ না রাখাই ভালো। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদনে। রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসিন্দা এই গৃহবধূ সকাল থেকেই রান্নার সব প্রস্তুতি নিয়ে গ্যাসের অপেক্ষায়, কিন্তু চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই। বললেন এই এলাকায় গ্যাসের সংকট অনেক পুরনো। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। এখন বিল্ডিং এর একটা লোকও থাকতে পারে না। 7 মাস যাবত আমার হলো 2টা ফ্লোর খালি। একই অবস্থা রাজধানীর সেন্ট্রাল রোড, কাঁঠাল বাগান, কলা বাগান, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে অনেকেরই রান্না করতে হচ্ছে সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলায়। আজকে 1.5-2 বছর যাবত একদম থাকেই না, গেলে 2-3 দিনও আসে না, যদি একটু আসে তাও রাতে। ফোন করছি ওই তিতাস অফিসে, ওনারা বলছে আপনারা অমুক অফিসে যান, অমুক জায়গায় যান, কিন্তু আমরা লিখিতভাবে ওনার আবেদন জানায় আসছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। গাড়ির জন্য গ্যাস পাওয়াও কঠিন হয়ে উঠছে। সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত। আজকে প্রায় 1-1.5 মাস ধরে অবস্থা, আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে কবে নাগাদের সমাধান হবে। আওয়ামী লীগ সরকার থাকতে এই সমস্যা, ওর তো বলা যাওয়ার পরে আর এটার উন্নতি হয় না। এখনো আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। তিতাস বলছে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ প্রায় 400 মিলিয়ন ঘনফুট কম। এই ঘাটতির কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আপনি যেটা বলেছেন 4 বছর আমি গ্যাস পাই না, তাহলে উনি কেন গ্যাস কানেকশনটা রেখেছেন? যিনি গ্যাস পাচ্ছেন না 4 বছর ধরে, উনি যদি গ্যাস সংযোগটা না রাখতেন ওই 1000 টাকা উনি কিন্তু সিলিন্ডার দিয়ে চালাতে পারতেন। আমাদের প্রচুর অফিসারের বাসায় গ্যাস কানেকশনও আছে, সিলিন্ডারও আছে। আমি বলবো ওনাদেরকে আপাতত বিকল্প দিয়ে চালার চেষ্টা করেন আপনারা, তারপরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা উন্নতি করছি। এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন সংকট মোকাবিলায় দেশে আরও ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প নেই। বাংলাদেশ বদ্বীপ অঞ্চল হওয়ায় পর্যাপ্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্যাস উত্তোলন করে চাহিদা মেটানো সম্ভব। বাংলাদেশে কিন্তু গ্যাসের অভাব থাকাটা জাস্টিফাইড না, কারণ এখানে আমাদের দেশের যে গ্যাসীয় ভূগর্ভের যে গ্যাসের অবস্থান সেটা খুব সন্তোষজনক। পৃথিবীর যে সমস্ত জায়গা বদ্বীপ এলাকা বলে পরিচিত, বাংলাদেশ সেরকমই একটা জায়গা। এখানে যথেষ্ট অনুসন্ধান করলে এখানে যথেষ্ট গ্যাস উঠে আসার সম্ভাবনা খুবই ভালো। এই পরিমাণ গ্যাস অন্য কোনো দেশে অনেক দেশেই পাওয়া যেত, তাহলে কিন্তু তারা এখানে আরও অনেক যথেষ্ট পরিমাণ খুব খনন করে এটাকে আরও উন্মোচিত করে থাকতো। গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে চরমভাবে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার আমলে ডলারের আসল বিনিময় হার চেপে রেখে করা হয় কৃত্রিম মূল্য নির্ধারণ। উদ্দেশ্য একটি গোষ্ঠীকে পাচারের সুবিধা দেয়া, আর এই কাজটি হতো নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দিয়ে। এমন অভিযোগ আর্থিক খাত সংশ্লিষ্টদের। তাদের অভিমত, ডলারের দাম বাজার ভিত্তিক না করায় আসেনি কাঙ্ক্ষিত মাত্রায় রেমিটেন্সও। এভাবেই অর্থনীতিকে চাপে ফেলা হয়েছিল বলে মত অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিগত সরকারের আমলে ডলারের বিনিময় হার চেপে রেখে কৃত্রিম মূল্য নির্ধারণের যে অভিযোগ, তার চিত্র স্পষ্ট কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বিশ্লেষণে। আওয়ামী সরকারের টানা 4 বার ক্ষমতা গ্রহণের প্রথম মেয়াদ শেষে 2015 সালে টাকার অবমূল্যায়ন ছিল 10.95%। পরের 5 বছর শেষে 8.02% এবং শেষ 5 বছরে দাঁড়ায় 41.5%। বিনিময় হার চেপে রাখার কারণে কোভিড এর পর হঠাৎ একেবারে বড় ধরনের ডলারের দাম বৃদ্ধি ব্যয় বাড়িয়ে দেয় জীবনযাত্রায়। এমন পরিস্থিতির জন্য আওয়ামী সরকারের দায় ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। হঠাৎ করেই 15 টাকা থেকে 20 টাকায় নেন, অথবা 30 টাকায় নিয়ে নেন বা 25 টাকায় নেন, ইন দ্যাট কেস একটা বড় একটা ধাক্কা এসে পড়ে আপনার উপরে।
IMF-এর ঋণের শর্ত হিসেবে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করার চাপ সামাল দিতে গেল বছরের মে মাসে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়। এর আগ পর্যন্ত দাম ধরে রাখার উদ্দেশ্য ছিল একটি গোষ্ঠীকে সহায়তা করা, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। ব্যাংক খাতের কোনো পরামর্শ কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করেনি বলে জানান তারা। আমরা এখন যেটা দেখতেছি আসলে এটাকে এইভাবে একবারে ধরে রাখাটা হয়তো ঠিক হয় নাই। আস্তে আস্তে যদি আমরা ডলারটাকে একটু এপ্রিসিয়েট করতাম মার্কেটের সাথে, তাহলে আমাদের অ্যাডজাস্ট হতো আমাদের সবাই। ওপেন করে দেওয়ার একটা রেজাল্টও কিন্তু পজিটিভ একটা রেজাল্ট আসছে। এটা আরও আগে দরকার ছিল অবশ্যই এই কাজটা করা। আমরা সবসময় কিন্তু ব্যাংকিং কমিউনিটি থেকে এই জিনিসটাকে ওপেন করার জন্য বলে আসছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্সে যে গতি এসেছে তা আগে ছিল না। ডলারের দাম বাজারে ছেড়ে দেয়া ও হুন্ডি ব্যবসা থমকে যাওয়ায় এই আস্ফালন বলছেন অর্থনীতিবিদরা। ফরমালে চাপ সৃষ্টির কারণে যেটা হয়েছে, ইনফর্মালের দিকে যাওয়ার প্রবণতা বেশি ছিল। ডলার বাহির থেকে আসতে পারত, তার থেকে কম আনার জন্য আপনি নেতিবাচক প্রণোদনা দিয়েছেন একদিকে, অন্যদিকে বেশি খরচ করার জন্য আপনি ইতিবাচক আপনি প্রণোদনা দিয়েছেন, ডলারের দাম কম রেখেছেন। সেটার কারণে বছর বছর কি হয়েছে, ব্যয় বেশি হয়েছে, আয় কম হয়েছে ডলারের দিক থেকে। বিনিময় হার নিয়ে সরকারের এমন নীতির ফলে দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষতি হয়েছে বলে মত ব্যবসায়ীদের। মূল যেটা আমাদের সমস্যা হয়েছে যে আমাদের নতুন করে কোনো বিনিয়োগ হয়নি। বিনিয়োগ না হওয়া মানে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন যদি না বাড়ে, তাহলে আমাদেরকে অটোমেটিক্যালি ডলার প্রাইস যতই বাড়ুক না কেন আমাকে তখন কিন্তু আমদানি নির্ভর হতে হয়। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের শর্ত হিসেবে ডলারকে শতভাগ বাজার ভিত্তিক করতে IMF-এর চাপ কৌশলে সামাল দেওয়ার কথা বলছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাঙালির চিন্তা ও মননের প্রাণপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ। 1861 সালের এমনই এক তপ্ত বৈশাখে বাংলার আকাশে উদিত হয়েছিল যে রবির কিরণ। নানা সংকটে আর সম্ভাবনায় সে আলোয় আজও পথ দেখে বাংলার মানুষ। গান, কবিতা, গল্প আর উপন্যাসের মতো রবীন্দ্র সাহিত্যের এক বিরাট অংশ জুড়ে রয়েছে কবির লেখা পত্রাবলী, যার পরিমাণ ৫,০০০-এরও বেশি। আনন্দ, ভালোবাসা, প্রেম, বিরহ, দুঃখ কিংবা শোক, বিচিত্র আবেগে পত্রে যতটা উন্মোচিত রবীন্দ্রনাথকে পাওয়া যায় তা যেন আরও কোথাও নেই। তাই তো আর না থাকার এত কাল পেরিয়ে এসে আজও গভীর আবেগে লেখা তার স্মৃতিকাতর চিঠিগুলো পাঠককে নিয়ে যায় এক চির বিস্ময়ের জগতে। মহাসমুদ্রের মতো তার সৃষ্টির মাঝে যেন ঠাঁই মেলে না, তবু তার কাছেই ফিরে যাওয়া। চিঠি তার এক উজ্জ্বল সমৃদ্ধ প্রান্ত, যেখানে বিচিত্র আবেগে তিনি যেন সব হিসেব নিকেশ ভুলে নিজেকে মেলে ধরেছেন ধরনের অসীমতার মাঝে। পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে, তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয়। জীবনের বিচিত্র অনুভব, ব্যক্তি জীবনের ছায়া আর পৃথিবী প্রেমের যে বিপুল ধারায় অনর্গল প্রবাহিত হয়েছেন তিনি, তা অবলীলায় অক্ষর সাজিয়েছেন পত্রে। চিঠিপত্রের মধ্যে ব্যক্তি রবীন্দ্রনাথ উপস্থিত। রবীন্দ্রনাথের যে ব্যক্তি মানুষ, রবীন্দ্রনাথের মধ্যে যে কষ্ট, দুঃখ, তার যে স্নেহ, আদর বা তার রাগ, বিরাগ বা তার যে উপলব্ধিগুলো, ব্যক্তি উপলব্ধি, সেইটি আর কোথাও প্রকাশ অতটা হয় না। জীবনের গভীরতম ভাষ্যে লেখা তার অসংখ্য চিঠির মাঝে ছিন্নপত্র যেন এক নীরব নিস্তরঙ্গ ঢেউ। হাউস বোটে বসে দেখেছেন নদীর দুতীরের দৃশ্যপট, হাটের মানুষজন, কোনো বালিকা বধূর শ্বশুর বাড়ি যাওয়া, অথবা শুনেছেন জীবনের গলগুঞ্জন। রবীন্দ্রনাথের কলমে প্রকৃতির এমন উদার বাক্যহীন স্পর্শ আর কোনো বর্ণনায় পাওয়া যায় না। একটা গাছ বড় হওয়ার জন্য যেমন একটা বিশাল পরিবেশ লাগে, রবীন্দ্রনাথ ঠাকুর তেমনি এই পূর্ববঙ্গে এসে নিজেকে যেন খুঁজে পেলেন। হ্যাঁ, নিজের ভিতরের যে অস্তিত্বটা আছে, তিনি কেন জন্ম নিয়েছেন, কেন তিনি এই পৃথিবীতে বাঁচবেন, বৃহৎ পরিসরে তার কী কর্তব্য, সেই কর্তব্যটা তিনি যেন এখানেই এসে তিনি সেই এটা পেয়েছেন, নিজের সত্যবোধ যেটা, সেটাই খুঁজে পেয়েছেন। সাহিত্যের সকল প্রান্তে রবির কিরণ গায়ে মেখে পাঠক যখন গভীর আবেগে লেখা তার চিঠির দিকে প্রদীপ ফেলে, দেখতে পায় জগতের চিরবিস্ময় স্থির হয়ে অপেক্ষায় আছে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে খুলনা বিভাগে একের পর এক অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা নেওয়া হলেও সব প্রকল্পই কাগজে কলমে সীমাবদ্ধ। জমি অধিগ্রহণ ও প্রস্তাব পাঠানোর পরও তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে স্থবির হয়ে আছে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, বাড়ছে না বিনিয়োগ, গতি নেই কর্মসংস্থানেও। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট।
একদিকে মোংলা বন্দর, অন্যদিকে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে খুলনার বটিয়াঘাটা ও তেরোখাদায় 2015 সালে দুটি অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী দুই উপজেলায় যথাক্রমে 590 ও 509 একর জমি অধিগ্রহণ প্রস্তাবও গৃহীত হয়। কিন্তু বিভিন্ন জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্প দুটি। ফলে অর্থনৈতিক অঞ্চল ঘিরে এই জেলায় শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান হচ্ছে না। বাংলাদেশে 100টা ইকোনমিক অঞ্চল অনেকগুলো বিনিয়োগ হয়েছে এবং তারা উৎপাদনে যে তারা একটা কাঙ্ক্ষিত ফল পাচ্ছে, কিন্তু খুলনায় এখনো আমরা সেই পরিবেশ তৈরি করতে পারলাম না। শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে 2015 সালে খুলনা বিভাগে 6টি অর্থনৈতিক জোন তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। তবে খুলনা জেলার মতো একই অবস্থা অন্যান্য জেলার প্রকল্পের। কোথাও জমি চূড়ান্ত, কোথাও জমির প্রস্তাবনা পাঠানো, কোথাও জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হলেও মাঠ পর্যায়ে নেই কোনো অগ্রগতি। এই অঞ্চলের শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নয়নে আমাদের বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থান হবে বলে আমরা মনে করি। অনেক ব্যবসায়ী আছে যে ইকোনমিক জোন হলে আমি ইনভেস্টর করবো আর কি। তো এখন ইকোনমিক জোনই যদি না হয়, তো নতুন ইনভেস্টর, নতুন উদ্যোক্তা আসবে কিভাবে? ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে এ বিভাগের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। এই অঞ্চল থেকে মানুষ কাজের জন্য অন্য অঞ্চলে যায়, সেটার জন্য অর্থনৈতিক এবং কিছু সামাজিক সমস্যাও তৈরি হয়। সুতরাং এটা অনতিবিলম্বে এটা করা উচিত। প্রকল্পগুলোর কার্যক্রম পুনরায় শুরুতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার। কার্যক্রম চলমান আছে, যেগুলি স্থবির হয়েছিল এগুলি পুনরায় আমরা কার্যক্রম শুরু করছি। চেষ্টা করছি যাতে আমাদের এই ইকোনমিক জোন দ্রুততম সময়ে অন্ততপক্ষে কয়েকটা তাড়াতাড়ি যাতে শেষ করতে পারি। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় এখনো কোনো অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা তৈরি হয়নি। বিভাগের বিভিন্ন জেলায় অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকায় এ অঞ্চলে আগ্রহ কমছে বিনিয়োগকারীদের। সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় উন্নয়নের নামে প্রতিনিয়ত উঁচু হচ্ছে সড়ক ও ড্রেন, তবে তাতে সংকট নিরসনের সম্ভাবনা নেই দাবি করে আগামী বর্ষায় দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা নগরবাসীর। তারা জানান, কোথাও কোথাও সড়ক ও ড্রেনের উচ্চতা 3 থেকে 4 ফুট পর্যন্ত বেড়ে যাওয়ায় নিচু হয়ে গেছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানও। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাবলা এলাকার কেশবলাল সড়ক চলছে জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা বাস্তবায়ন। তবে সড়কে পা রাখলেই মনে হবে পাশের বাড়ির গেটগুলো আটকে দেওয়া হয়েছে প্রাচীর দিয়ে। শুধু এ সড়কেই নয়, এমন চিত্র নগরীর একাধিক এলাকায়। খুলনা শহরের জলাবদ্ধতা নিরসনে 2019 সালে শুরু হয় সড়ক ও ড্রেনের নির্মাণ ও সংস্কার কাজ। এলাকাবাসী বলছেন, কোথাও কোথাও সড়ক ও ড্রেনের উচ্চতা 3 থেকে 4 ফুট বেড়ে যাওয়ায় নিচু হয়ে গেছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পানি যখন বেশি হবে বাড়িতে যাবে এবং নিচুর দিকে ধাবিত হবে। প্রত্যেকটা বাড়ির তার ডেকোরেশন নষ্ট হলো, তার সৌন্দর্য নষ্ট হলো, কিন্তু আমাদের লাভটা কি হলো? ড্রেনের উপরে পানি পড়ে আস্তে গড়ায় সব ভিতরে ঢোকে। দোকানের শাটার লাগাতে পারতেছি না, ওঠানামা এইতে তো গুতো গাতা খাওয়া যাচ্ছে। বৃষ্টিটা হবে, এটার কারণে কিন্তু আমাদের অসুবিধা হবে। সুরেশ পদ্ধতিটাও ঠিক মতো হয়নি, কিন্তু ভালোর জন্য করছিল, কিন্তু সেই ভালোটা তারা করতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয় ছাড়া কেবল ড্রেন ও সড়ক উঁচু করলেই সমাধান আসবে না। রাস্তাকে পানিমুক্ত আপনি করতে চাইছেন, এলাকাকে পানিমুক্ত করতে চাইছেন না। ভূপ্রকৃতিটাকে আপনাকে বুঝতে হবে। এই শহরটা যে একদিকে উঁচু আর একদিকে ঢালু, তাহলে নিষ্কাশন ব্যবস্থাটা আপনি কিভাবে করবেন? পানি নিষ্কাশনের সমস্যাটা আরও এই অবস্থায় চলতে থাকলে আরও প্রকট হবে। স্ট্যান্ডার্ড নেই যে আমরা কোন রাস্তাটি কতটুকু উঁচু করতে পারবো। মহাপরিকল্পনা নিয়ে তার একটি স্ট্যান্ডার্ড নির্ধারণ, কোন রাস্তাটি ভবিষ্যতে নির্মাণ হবে, এর উচ্চতা কতটুকু হবে, এই বিষয়টি নির্ধারণ করা। তবে সিটি কর্পোরেশনের দাবি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই চলছে এসব উন্নয়ন কাজ। ড্রেন এবং রাস্তা আমাদের সি লেভেল বা সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু করেই যেতে হবে, কারণ দিনকে দিন আর কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তেছে, নদীরও লেভেলটা মানে বেড লেভেলও উঁচু হয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে যে আমাদের এটা করতেই হবে। বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেটার জন্য ড্রেনের উন্নয়ন কাজ চলছে। একটা প্রজেক্ট আমাদের পেন্ডিং আছে, সেখানে যখন ড্রয়িং ডিজাইন কাজ হবে, নাগরিকদের কিছু নাগরিকদের যে সমস্যাটা হচ্ছে সমাধান করবে আমাদের যারা বিশেষজ্ঞ যারা তারা কাজ করবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে সড়ক ড্রেন সংস্কার প্রকল্পের আওতায় নগরীর 20% এলাকার 192টি ড্রেন নির্মাণ ও সংস্কার, স্লুইস গেট ও পাম্প স্থাপন চলছে। প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে 823 কোটি টাকা।
বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সাতক্ষীরার তালা উপজেলায় জলাবদ্ধতা নিরসনের জন্য পাখিমারা বিলের জমি চুক্তিভিত্তিক অধিগ্রহণ করে জোয়ারাধার বা টিআরএম নির্মাণ করে সরকার। তবে এখনও অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। এতে অনেক পরিবার জমি হারিয়ে বিপাকে পড়েছেন। অন্যদিকে প্রকল্প নবায়ন না হওয়ায় জোয়ারাধার বিলীন হওয়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। এতে আবারও বাড়তে পারে জলাবদ্ধতা। এ বিষয়ে ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসক। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2015 সালের জুলাই থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা তালা উপজেলার খেসরা ইউনিয়নের পাখিমারা বিলে 1562 একর জমির চুক্তিভিত্তিক অধিগ্রহণ করে সরকার। পরে সেখানে নির্মাণ করা হয় জোয়ারাধার বা টিআরএম। নিচু অঞ্চলে নির্মাণ করা এই জলাধারের সংযোগ দেয়া হয় পার্শ্ববর্তী কপোতাক্ষ নদের সঙ্গে। এতে আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি নদের নাব্য বাড়াতে সাহায্য করে। তবে এই প্রকল্পটি 2023 সালের পর আর নবায়ন করা হয়নি। তবে এলাকাবাসী বলছেন, জোয়ারাধার নির্মাণ করা হলেও এখনও অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। এতে অনেক পরিবার জমি হারিয়ে বিপাকে পড়েছেন। সরকার আমাদের কোনো টাকাই দিন নাই, 10-12 বছরের ভিতরে আমাদের কোনো টাকা দিন। আমরা জমির ক্ষতিপূরণের টাকা চাই, আবার জলাবদ্ধতা দূর করতে চাই। সরকারের কাছে দাবি জমি যোদ্ধাদের ক্ষতিপূরণ দিয়ে আবারও পুনরায় টিআরএম প্রকল্পটি চালু হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প নবায়ন না হওয়ায় জোয়ারাধার বিলীন হতে পারে, পাশাপাশি আবারও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে ওই এলাকায়। আমাদের যদি এই টিআরএম প্রকল্প চালু করা না হয় তাহলে আমাদের কপোতাক্ষ নদীর নাব্যতা হারাই যাবে এবং নদী সিল্ড হয়ে যাবে, আবার জলাবদ্ধতার সৃষ্টি হবে। আজকে যদি এই কপোতাক্ষের টিআরএম চালু আবার পুনরায় না করা যায় তাহলে এই এলাকায় যে 60 লক্ষ মানুষ উপকৃত হয়েছিল তারা আবার বিপর্যয়ের দিকে যাবে। এলাকায় জলাবদ্ধতা হবে, এলাকাতে মানুষ মাইগ্রেশন হয়ে চলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমরা মনে করি না। ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করে ক্ষতিপূরণের অর্থের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তবে প্রকল্প নবায়নের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ কি করে আনা যায় আমি সে উদ্যোগ নেব। আর যেহেতু টিআরএম আসলে একটা এখানকার জন্য খুবই একটা সময়োপযোগী উদ্যোগ ছিল, কারণ এই প্রজেক্ট নেওয়ার কারণে মানে শত শত বা হাজার হাজার মানুষের কিন্তু এই জলাবদ্ধতা থেকে তারা রেহাই পেয়েছে। 2015-16 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত এই প্রকল্পে ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ ছিল প্রায় 56 কোটি 80 লাখ টাকা। প্রথম 2 বছর 70% জমির মালিক টাকা পেলেও বাকি সময়ে কেউ কোনো অর্থ পাননি। সময় সংবাদ, সাতক্ষীরা। সুপেয় পানির সংকটে খাল ও পুকুরের লবণাক্ত পানি পান করে স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলের কয়েক লাখ মানুষ। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। সুপেয় পানির চাহিদা মেটাতে নানা পরিকল্পনার কথা জানান জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। নদী ও নলকূপে লবণাক্ত পানি বিকল্প হিসেবে মানুষ ব্যবহার করছেন খাল ও পুকুরের পানি, তবে সেখানেও সীমাবদ্ধতা। বাগেরহাটের সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা উপজেলার নদী ও নলকূপের পানি ব্যবহার উপযোগী নয় লবণাক্ততার জন্য। খাল ও পুকুরে কাঙ্ক্ষিত মিষ্টি পানি না পাওয়ায় বিপাকে এলাকাবাসী। এমনকি পুকুরের পানি দূষিত হওয়ায় তা ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সুপেয় পানি সংরক্ষণের জন্য বেশি করে পুকুর খনন ও পানির ট্যাঙ্কি স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান উপকূলের বাসিন্দারা। নদীর পানি এখন লবণ, এই পানি দিয়ে আর যদি পাক করি বা আমরা খাই তো অনেক সময় দেখা যায় ডায়রিয়া হয়। পুষ্কুনির পানি নিয়ে ফিটকারি দিয়ে আমরা খাই, অনেক সময় ফিটকারি খাই না, যে যখন তখন যে পানি নিয়ে তখন তখন খাওয়া লাগে। অনেক দূর আনতে আমাদের কষ্ট হয়, কেতে ঘাও হয়ে যায় পানি টানতে টানতে। লবণাক্ত এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে নানা পরিকল্পনার কথা জানায় জনস্বাস্থ্য বিভাগ। আর এলাকাবাসী জায়গা দিলে নতুন পুকুর খননের আশ্বাস উপজেলা প্রশাসনের। যদি কমিউনিটি বেস জমি দিতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু বড় একটা পুকুর খনন করে একটা গ্রামবাসী এলাকা ভিত্তিক আমরা বড় ধরনের তাদেরকে সাপোর্ট দিতে পারি। সরকারি, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত পর্যায়ে পুকুরগুলো আছে সেগুলো পুনঃসংস্কার করে সুপেয় পানির আধার নির্মাণের জন্য আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়কে অবগত করছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে বাগেরহাটের উপকূলীয় 5 উপজেলার 3 লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। সময় সংবাদ, বাগেরহাট। যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে রডের বদলে বাঁশের চটা ব্যবহারের অভিযোগ উঠেছে।
রমজানের ছুটিতে বিদ্যালয়টি বন্ধ থাকায় ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তা এই অনিয়ম করেছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। দুদক অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেলেও ষড়যন্ত্রের দাবি করেছেন ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের বাঘারপাড়া উপজেলার খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 তলা ভবন নির্মাণের রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে এমন অভিযোগের তদন্তে আসেন দুদক কর্মকর্তারা। পাওয়া যায় অনিয়মের সত্যতা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ভবনটি নির্মাণের কাজ পায় বিশ্বজিৎ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠানটিকে টাকা দিয়ে কাজের দায়িত্ব নেয় ইকবাল হোসেন নয়ন নামে এক ব্যক্তি। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের শুরু থেকে তদারকি করতে চাইলেও সুযোগ দেননি ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। এমনকি রমজানের ছুটির সুযোগ কাজে লাগিয়ে তড়িঘড়ি করে 3 তলার মূল কাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। কিন্তু ঢালাই চলাকালে বিদ্যালয় কমিটির এক সদস্য বাঁশের চটা ও আস্ত ইট ব্যবহারের বিষয়টি দেখে ফেলায় বন্ধ করা হয় কাজ। তদারকি করতে করতে দেখছি যে আপনার হচ্ছে যে ওইখানে চটা দিয়ে রডের কাজ চটা দিয়ে সারছে, আর যেখানে 10 মিলির রডের প্রয়োজন সেখানে 8 মিলি দিয়েছে। ভবন নিয়ে তো আসলে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, ভবন তো ব্যবহার করার কোনো সুযোগই নাই। সঠিকভাবে ভালো সুন্দর করা না হলে এই ভবন আমরা নির্মাণ করতে দেবো না। ম্যানুয়াল অনুযায়ী অবশ্যই কাজ হবে আমার বিল্ডিং এর, কারণ আমার কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি আমি নেবই না। এই ব্যাপারে ইউনো স্যার যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে। অভিযোগের বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছে ঠিকাদার। আর এলজিইডির কর্মকর্তারা জানান, নিয়ম মেনেই করা হয়েছে ভবন নির্মাণের কাজ। অল্প একটু কাজের জন্য বাঁশের চটা নাকি দিতে গেছে, কিন্তু আসলে ওর ভিতরে ইউনো স্যার গেছিল, ইঞ্জিনিয়ার স্যার গেছিল, এক্সেন অফিসের থেকে গেছিল, তারা কোনো বাঁশের চটা পায়নি। দুদকের উপস্থিতিতে কয়েকটা জায়গা ভাঙা হয়েছে, কোনো ঢালাইয়ের ভিতর চটা পাওয়া যায়নি। উইন্ডো সিল ঢালাইটা আমাদের অর্থ দপ্তরকে অভিহিত করে ঢালাই দেয়নি, ওটা আমরা আংশিকভাবে ভেঙে দিছি এবং সেটা সম্পূর্ণরূপে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এলজিইডির তথ্য মতে 2021 সালে অনুমোদন পাওয়া 4 তলা ফাউন্ডেশনে 3 তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,17,42,431 টাকা। জমি নির্ধারণ সহ নানা জটিলতায় এই প্রকল্পের কাজ শুরু হয় 2024 সালের ডিসেম্বরে। সময় সংবাদ, যশোর। নানা উদ্যোগে অন্যবারের তুলনায় এবছর গতি ফিরেছে হজ কার্যক্রমে। এখন পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনায় হজের কাফেলায় সৌদি আরব পৌঁছেছেন 34,014 জন। চলতি বছর সৌদি সরকার বেশ কিছু নতুন নিয়ম বেঁধে দিলেও আগে থেকে প্রস্তুতির কারণে সামলানো গেছে চাপ। পুরাতন আইনের কারণে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে জানিয়ে হাব বলছে, সৌদির হজ ও ওমরা নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরা আইন। তাহলে ভবিষ্যতে আরও সুশৃঙ্খল হবে হজযাত্রা। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল ইসলাম। দেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন বয়োজ্যেষ্ঠ এ হজযাত্রীরা। এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি আর পূর্ব প্রস্তুতি হিসাবে সেলাইবিহীন দুটি কাপড় জড়িয়ে শুভ্রতার মিছিলে নিজেকে সামিল করার চেষ্টা। এক জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, তাই সৃষ্টিকর্তার ঘরকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করার অপেক্ষা। হজযাত্রার 2 থেকে 3 দিন আগেই আশকোনা হজ ক্যাম্পে চলে আসেন হজযাত্রীরা। রোমিং সুবিধা বৃদ্ধি, নতুন অ্যাপসের উদ্বোধন, পরিচ্ছন্ন পরিবেশে ক্যাম্পে অবস্থান, কার্যক্রমের সহজীকরণে আগের থেকে হজ কার্যক্রমে গতি এসেছে বলে জানান যাত্রীরা। বই পুস্তকে পড়েছি, আর সেইটিতে বাস্তবে যাব বা সেটা দেখবো, এটা তো কত অনুভূতি, সেটা আমি কাউকে বলি বোঝাতে পারবো। এহরাম বাঁধার পরে নিজের মধ্যে একটা হজের অনুভূতি সৃষ্টি হয়। এবছরের মতো এত সুন্দর পরিবেশ আমি বিগত আজ 24-25 বছরে পাই নাই। আগে আমি আসছি 17 সালে, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য আছে। এখনকার পরিবেশ নিরিবিলি পরিবেশ, তখনকার পরিবেশে কোথায় বসবো, কোথায় কি করব, এরকম কিছু ছিল না।
এবার প্রায় 3 মাস আগেই ক্যাম্পে প্রবেশ আর বের হওয়ার জন্য ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। হাজার হাজার যাত্রীর চলাফেরা নির্বিঘ্ন করতে কাওলার অংশে নতুন রাস্তা তৈরি করা হয়। একমুখী চলাচলে যাত্রী ও স্বজনদের ভোগান্তি নেমেছে শূন্যের কোটায়। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স পরিবহন করছে যাত্রীদের। দেশ থেকে নির্বিঘ্নেই পৌঁছাতে পারছেন মক্কা ও মদিনায়। অপেক্ষা করছেন। হজ অফিসের পরিচালক জানান, এবার সৌদির অংশে ভিসা সংক্রান্ত তথ্যের হালনাগাদ করায় জটিলতা তৈরি হয় ভিসা প্রাপ্তি নিয়ে। তবে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 2-1টা এজেন্সির 2-1টি ভিসা রয়েছে এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ভিসা হওয়া মাত্রই যেন তাদেরকে নিকটবর্তী যে কোনো ফ্লাইটেই তাদেরকে প্রেরণ করে দেওয়া যায়। আন্তরিকভাবে চেষ্টা করছি যেন একজন হজ যাত্রী সন্তুষ্ট চিত্তে হজ ক্যাম্প পরিত্যাগ করতে পারেন। চলতি বছর বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। লিড এজেন্সিকে ন্যূনতম 1000 হজযাত্রীর কোটা নির্ধারণ, বাড়ি ভাড়া, তাঁবু ও মোয়াল্লিম নির্ধারণে বেঁধে দেয় সময়সীমা। মাত্র 70টি লিড এজেন্সি হলেও সব মিলিয়ে 753টি এজেন্সি দেখভাল করে হজযাত্রীদের। সবাইকে এক কাতারে নিয়ে আসতে বেশ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় জানিয়ে হাব বলছে, সৌদি সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরা আইনের। 10টা 15টা 20টা এজেন্সি মিলে আমাদের একসাথে কাজ করতে হচ্ছে। এটার জন্য সুনির্দিষ্ট নীতিমালা নেই, দায়িত্বের বিষয়গুলো স্পষ্ট এখানে বলা নেই। যেহেতু আমাদেরকে ভবিষ্যতে আরও 2000 কোটি নিয়ে কাজ করা লাগতে পারে, সৌদি সরকারের সেই সকল সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে আমাদের হজ ওমরা আইনটা সংস্কার এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা জানান, যাত্রী ও স্বজনদের জন্য নামাজঘর, ওয়েটিং রুম সহ হজের কার্যক্রমে গতি আনবে এমন বেশ কিছু উদ্যোগ থাকবে আগামীর হজযাত্রায়। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের স্বপ্ন থাকে জীবনে একবার হলেও কাবার গিলাফ ছোঁয়ার, সৃষ্টিকর্তার দরবারে নিজেকে সঁপে দেয়ার। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ সাধারণ মানুষের চাওয়া, জীবনের কষ্টার্জিত সঞ্চয় করা হজের কার্যক্রমে যেন কোনো কালিমা লেপন না করতে পারে দুষ্টচক্র। একই সাথে হজ যেন কবুল হয় সৃষ্টিকর্তার দরবারে। তোহা খান তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা। 18 শতকের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন সাতক্ষীরার তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই মসজিদ ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে সংস্কারের অভাবে হারাচ্ছে সৌন্দর্য। প্রয়োজনীয় সংস্কারে উদ্যোগের কথা জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 2 শতাব্দীর প্রাচীন ঐতিহ্যের স্মারক এই মসজিদ, যা ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়ায় অবস্থিত এই মসজিদটি মুঘল স্থাপত্যের এক অনন্য সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিনের এমন সুমধুর কণ্ঠের আজানের ধ্বনি মুসল্লিদের একত্রিত করছে মসজিদটিতে প্রায় 200 বছর ধরে। এর মূল নাম খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ হলেও বর্তমানে এটি তেঁতুলিয়া শাহী জামে মসজিদ নামেই বেশি পরিচিত। ইতিহাস থেকে জানা যায়, তেঁতুলিয়ার ধার্মিক জমিদার মৌলভী কাজী সালামতুল্লাহ খান বাহাদুর 18 শতকের শুরু কিংবা মাঝামাঝি সময়ে মসজিদটি নির্মাণ করেন। চুনসুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে 15 ফুট উচ্চতা বিশিষ্ট 6টি বড় গম্বুজ এবং 8 ফুট উচ্চতা বিশিষ্ট 14টি মিনার রয়েছে। এছাড়া 25 ফুট উচ্চতা বিশিষ্ট 4 কোণে আরও 4টি মিনার রয়েছে। এতে মেলে মোঘল স্থাপত্যের ছাপ ও শৈল্পিক নকশার অপূর্ব সম্মিলন। মসজিদের উত্তর পাশে রয়েছে প্রায় 2 একর আয়তনের একটি বিশাল দিঘি। মসজিদ থেকে সিঁড়ি গিয়ে মিশেছে দিঘির তলদেশে। সালামতুল্লাহ খান বানাইছিলেন 1843-44 সালে। এই জমিদার বাড়ি আর এই মসজিদ একই সঙ্গে বানানো। বাংলাদেশের দ্বিতীয় কোথাও আর নাই। এটা দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। মসজিদের ঐতিহাসিক নিদর্শন ও সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। প্রাচীন এই মসজিদটির রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। বহুদিন ধরে মসজিদটা এরকম সংস্কার ছাড়াই পড়ে রয়েছে। এই মসজিদটার জন্য সংরক্ষণ রেখে আরও 1000 বছর জন্য মসজিদটা ভালো থাকে সে ব্যবস্থার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়। 1987 সালে মসজিদটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তাদের আয়ত্তে নেয়। এটির প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও জানায় তারা। আমাদের যে বাৎসরিক যে মেইনটেনেন্স খাত থাকে, সেই খাত থেকে খুবই যৎসামান্য পরিমাণে সংস্কার কাজ করেছি এবছর। ভবিষ্যতে প্রায়োরিটি বেসিসে
আমরা আরও কাজ করব বলে আশা রাখছি। ঐতিহাসিক এ মসজিদে একসঙ্গে প্রায় 500 লোক নামাজ আদায় করতে পারেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, তালা, সাতক্ষীরা। ৮০তম বিজয় দিবস উদযাপনে অংশ নিতে মস্কোয় জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। বুধবার রাশিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিজয় দিবস সামনে রেখে সীমান্তবর্তী রাশিয়ার এলাকায় ড্রোন ছোড়া বাড়িয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, একদিনে 5 শতাধিক ড্রোন প্রতিহত করেছে তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া অনেক বেশি শর্ত দিয়েছে। অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত জানান, ইউক্রেনের 30 কিলোমিটার এলাকাকে বাফার জোন বা নিরাপদ অঞ্চল ঘোষণা করার প্রস্তাব দিয়েছে কিয়েভ। রাশিয়ার রাজধানী মস্কোয় চলছে ৮০তম বিজয় দিবস উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে দেশটিতে জড়ো হতে শুরু করেছেন আমন্ত্রিত বিশ্ব নেতারা। বুধবার মস্কোয় পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। রাশিয়ার গণমাধ্যমের তথ্য বলছে, এবছর বিজয় দিবসের প্যারেডে যোগ দিতে পারেন চীন, বেলারুশ, ব্রাজিল, মিশর, ভিয়েতনাম সহ 29টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। এছাড়া উত্তর কোরিয়া সহ 31 দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। গণমাধ্যম বলছে, রুশ সামরিক বাহিনীর পাশাপাশি প্যারেডে অংশ নেবেন 13টি দেশের সেনারা। রুশ গণমাধ্যমের দাবি, একদিনে 500-র বেশি ড্রোন প্রতিহত করেছে পুতিন বাহিনী। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চলমান যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া অনেক বেশি শর্ত দিচ্ছে। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি রুশ প্রেসিডেন্টের ওপর চাপ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শিগগিরই অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে আসতে পারে বলেও জানান জেডি ভ্যান্স। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনাতে কিছুটা অগ্রগতিও হয়েছে। ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত কিথ কেলগ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান, ইউক্রেনের 30 কিলোমিটার এলাকাকে বাফার জোন বা নিরাপদ অঞ্চল ঘোষণা করার প্রস্তাব দিয়েছে কিয়েভ, যার তত্ত্বাবধানে থাকবে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারত পাকিস্তানে যুদ্ধের দামামা, হামলা পাল্টা হামলা অব্যাহত, বাড়ছে প্রাণহানি। রক্তের বদলা নেয়ার প্রতিজ্ঞা শাহবাজ শরীফের। আজ সর্বদলীয় বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। এখন আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। গ্যাস সংকটে চরম ভোগান্তি, জ্বলছে না চুলা। সিএনজি স্টেশনে গাড়ির সারি, সরবরাহ কম, দাবি তিতাসের। নতুন করে অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। এবং জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে বললেন জামায়াত আমির। এটিএম আজহার মুক্ত হয়ে দলের নেতৃত্বে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।